সালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু প্যাশনেট ইংলিশ। তো আজকে আমাদের আর্টিকেলের তৃতীয় নাম্বার লেকচার। আমরা অলরেডি দুইটা লেকচার শেষ করে ফেলছি এবং তোমরা যারা দুইটা লেকচার দেখছো তারা অবশ্যই আজকের লেকচারগুলো রিলেট করতে পারবা। এবং যারা বিগত দুটা লেকচার আমরা দেখা হয় নাই আমাদের, তোমরা অবশ্যই বিগত দুটা লেকচার দেখে দিবা, তাহলে আমাদের সুন্দরভাবে রিলেট করতে পারবা আমাদের আজকের লেকচারের সাথে। এবং বিগত লেকচারগুলো যদি তোমরা দেখে নাও তাহলে একটা পূর্ণাঙ্গ ধারণা তোমরা পাবা। তো আজকের লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ লেকচার তোমাদের জন্য, কারণ আমরা বিগত দুই লেকচারে মূলত বেসিক্স নিয়ে আলোচনা করছি। সো আজকে আমরা মেইন যে আমাদের আলোচনার বিষয় বা ইউজেস গুলো আছে সেগুলো আমরা দেখব। যেমন হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, তারপর আছে আমাদের ডিফিনিট আর্টিকেল আছে। তো এগুলাই আমাদের আসলে পরীক্ষায় এগুলাই আমাদের অ্যান্সার করতে হয় বা এগুলাই আমাদের ইউজেসটাই কাজে লাগে। তো আজকের আর্টিকেলের উপর যে আমরা লেকচার দিতে চাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ লেকচার, এবং এই আর্টিকেল আমাদের সবার জন্য প্রযোজ্য। তো এটা আমার একক কোনো ব্যাচ বা একক কোনো কাউকে টার্গেট করে না। এটা যেখানে আমাদের আর্টিকেলের বিষয়গুলো আসে পরীক্ষায়, সেটা হচ্ছে এইচএসসি লেভেলের হোক বা যেটা আমাদের কোনো অ্যাডমিশন লেভেলের হোক, এবং যেটা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য হোক, সমভাবে সব সব জায়গায় আমাদের এই আর্টিকেলের এগুলো আমাদের প্রযোজ্য। এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে এর বাইরে আমাদের আর্টিকেল কোনো ইউজেস শেখা লাগবে না, এবং পর্যাপ্ত আমরা শিখবো এখানে। তো যেহেতু সামনে আমাদের এইচএসসি 26 এবং পরবর্তীতে 27, তারা অবশ্যই এটা খুব একদম ক্লিয়ার করে ফেলবা তোমাদের। আমাদের এইচএসসি 26 ব্যাচে যারা তোমরা পরীক্ষার্থী আগামী, তোমাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমরা একদম মানে কি বলে এটা হচ্ছে তোমরা একদম নোট করে নিবা, যেহেতু তোমাদের পরীক্ষা সামনেই চলে আসছে। তো এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং পরবর্তী যারা অ্যাডমিশন বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেটা আমাদের যে কোনো প্রতিযোগিতা হোক তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা লেকচার নাম্বার 3 তে মূলত ইনডিফিনিট আর্টিকেল এবং ডিফিনিট আর্টিকেলের কিছু আলোচনা করব। চলো আমরা মূলত মূল ক্লাসে চলে যাই, এবং খুব মনোযোগ সহকারে আমরা ক্লাস করার চেষ্টা করবো, এবং অবশ্যই নোট ডাউন করে রাখবো। আর হচ্ছে আমাদের যে যে বিষয়গুলো আমাদের সামনে আসতেছে সবগুলো নোট ডাউন করবো আর কি। আচ্ছা, আমরা আসো আমাদের আর্টিকেলের দিয়ে আমরা স্টার্ট করি হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল দিয়ে শুরু করি। ওকে, তো আমরা ইউজেস অফ এ অ্যান্ড এন। ওকে, সো আমরা এখন এ এবং এন এর ইউজ দেখবো, কোথায় এ এবং কোথায় এন বসে। সো ফার্স্টে দেখতেছি আমরা ডিপেন্ড অন সাউন্ড। তো সাউন্ড, হ্যাঁ, আমাদের যে প্রথম ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডটার সাউন্ড কেমন আসে, সেই ওয়ার্ডটার সাউন্ডের উপর বেসিস করে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড যদি আমরা পাই, আর কি ভাওয়েল সাউন্ড যদি পাই। সো কনসোনেন্ট সাউন্ডটা কেমন, যেমন বুক, যখন আমরা বুক বলতেছি তো আমাদের এই ওয়ার্ডটার ফার্স্ট লেটার হচ্ছে বি, এবং বি উচ্চারণ করার সময় বা বুক উচ্চারণ করার সময় আমাদের বি সাউন্ড আসতেছে বা কনসোনেন্ট সাউন্ড, যেহেতু বি আমাদের কনসোনেন্ট। তো এই জন্য এ। ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, এই ওয়ার্ডটার ইউনিভার্সিটির ওয়ার্ডটার কিন্তু উচ্চারণ বা সাউন্ডটা কিন্তু এই ইউএস সাউন্ডটা কিন্তু ওয়াই ইউ ইউ এর মতো আসতেছে। এই জন্য এটা কিন্তু আমাদের, যেহেতু ওয়াই আমাদের কনসোনেন্ট, এই জন্য আমাদের এটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড দেয়, এই জন্য আমাদের এ। আরেকটা 1 টাকা নোট। সো এই 1 এর এই ও কিন্তু আমাদের সাউন্ড দিচ্ছে ওয়ার মতো, ডাব্লিউ এ ওয়ার মতো সাউন্ড দিচ্ছে। সো এই জন্য এখানে কিন্তু আমাদের ডাব্লিউটা হচ্ছে কনসোনেন্ট, এই জন্য যদিও আমাদের শুরু হচ্ছে ও দিয়া, কিন্তু উচ্চারণ বা সাউন্ড যদি যেহেতু আমাদের ডাব্লিউ এ মতো আসছে, এই জন্য এখানে আমাদের এ ইউজ হচ্ছে, যেহেতু কনসোনেন্ট সাউন্ড। ওকে, বিবিএ। সো বিবিএ যখন আমরা উচ্চারণ করি, এই বি এর সাউন্ড আসলে বি এর মতো আসছে। সো এই জন্য যেহেতু বি আমাদের কনসোনেন্ট, এই জন্য এটা কনসোনেন্ট সাউন্ডে এ বসবে। এইবার আসি ভাওয়েল সাউন্ডের মধ্যে। সো ভাওয়েল সাউন্ডের মধ্যে আমরা জানি যে এগ, সেটা আমরা ফার্স্টে বুঝতে পেরেছি, এই এগ এর এই ই এর উচ্চারণ কিন্তু ই এর মতোই আসতেছে, তার মানে ই যেহেতু আমাদের ভাওয়েল, এই জন্য ভাওয়েল সাউন্ড, এর জন্য এন বসছে। ওকে, সিমিলারলি অফিস। সো অফিসের ও কিন্তু ও এর মতোই আছে এখানে, যেহেতু ও হচ্ছে আমাদের ভাওয়েল, এই জন্য আমাদের এন বসছে। ওকে, নেক্সট ওয়ান, এটা আমরা একটু কনফিউজ হয়ে যাই, বা এই টাইপের ওয়ার্ড যতগুলো আছে, দেখো এখানে কিন্তু আমরা উচ্চারণের সময় অনেস্ট বলি, হনেস্ট বলি না, যেহেতু আমাদের এখানে এইচটা আমাদের এখানে কি থাকে, উজ্জ্ব থাকে, সো সাইলেন্ট থাকে। সো এখানে কিন্তু অনেস্ট ও এর মতো উচ্চারণ আসতেছে, এই জন্য যদিও আমাদের এই কনসোনেন্ট আছে, এক্ষেত্রে আমাদের কিন্তু এন আসবে, যেহেতু আমাদের ভাওয়েল সাউন্ড দেয়। ওকে, সিমিলারলি এল এল বি, যদিও আমাদের স্টার্ট হয়েছে এল দিয়া, যদি এল হচ্ছে কনসোনেন্ট, কিন্তু সাউন্ডটা আমরা একটু খেয়াল করি, এল এ, তার মানে সাউন্ড হচ্ছে এ এর মতো, আর এ যেহেতু ভাওয়েল, এই জন্য আমাদের এন ইউজ হচ্ছে। তো সাউন্ডের উপর বেসিস করে ভাগে ভাগ করা হয়েছে। এবার আসলে নেক্সট, কমন নাউন ইউজড অ্যাজ অল। যদি
আমাদের কোনো নাউনকে সবাইকে বোঝায়, সেটা কি কমনলি সবাইকে বোঝায়, তাহলে আমরা এ অথবা অ্যান বসাবো আর সাউন্ডের উপর বেসিস করে। দেখো আমরা যদি কোনো বাক্যে একটা চাইল্ড মানে একটা কোনো একটা সেন্টেন্স থাকে, সেখানে আমরা এ চাইল্ড বলি, এ চাইল্ড বলি, এ চাইল্ড বলতে কিন্তু আসলে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে অল চাইল্ড, মানে সবাইকে বোঝাচ্ছে, সকল শিশুদেরকে বোঝাচ্ছে। এ ওমেন, সো এই ওমেন যখন আমরা দেই, এই ওমেন বলতে সকল ওমেনকে বোঝাইছে এখানে, মানে এখানে ইউজড অ্যাজ অল, তার মানে অল ওমেন। এই ওমেন বলতে সকল ওমেনদের বোঝানো হচ্ছে। সো এটা আমরা একটু দেখে নেব, কমন নাউন ইউজড অ্যাজ অল, সবাইকে বোঝালে আমরা এ অথবা অ্যান ইউজ করব। তো এটা ছিল আমাদের দুটা ইউজেস, আমরা একটু নোট ডাউন করে রাখি এবং নেক্সট। ওকে, তো আমরা এবার তৃতীয় নম্বর আমাদের ইউজেসে চলে আসছি, সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট। হ্যাঁ, কোনো কিছুকে যদি আমরা অ্যাপ্রক্সিমেটলি বলি, প্রায় বলি, সেক্ষেত্রে কোন ক্ষেত্রে আমরা অ্যাপ্রক্সিমেট বলি? নাম্বার বা কোয়ান্টিটি, নাম্বার মানে সংখ্যা এবং পরিমাণ, যদি কোনো সংখ্যা এবং পরিমাণ আমরা তো প্রায় হিসাবে চিন্তা করি বা প্রায় হিসাবে যখন বলি ওয়ান, তো আমরা জানি ওয়ান থেকে আসলে আমাদের এ অথবা এন এর উৎপত্তি। সো ওয়ান কিছু বোঝানোর ক্ষেত্রেও আমরা বোঝানোর ক্ষেত্রে এ অথবা এন বসে। সো দেখি আমরা এক্সাম্পল দিলে আরো আইডিয়া ক্লিয়ার হবে। 12 inches make a foot, so 12 inches make a foot, so 12 inches আমাদের কি হয়, 1 ফুট হয়। সো এখানে আমাদের কিন্তু এই এটা হচ্ছে আমাদের ওয়ান হিসাবে ব্যবহার হয়েছে। সো অন্যথায় আমরা অ্যাপ্রক্সিমেটও বলতে পারি। সো 12 inches প্রায় 1 ফুট হয় এরকম। এ পেয়ার অফ শুজ, সো এক জোড়া জুতো, সো এক জোড়া বলতে এখানেও সেম ওয়ান বুঝাইছে এখানে কিন্তু এই এ দিয়া। এ ডজন এগ, এক ডজন এগ, এখানেও কিন্তু ওয়ান, এক ডজন মানে ওয়ান ডজন অফ এগ। সো এইখানে আমরা কিন্তু এই সবের পরিবর্তে ওয়ান দিয়ে রিপ্লেস করতে পারবো। এবার আসো এ কাপল অফ আওয়ার্স, সো এ কাপল অফ আওয়ার্স আমরা অনেক সময় বলি, সো প্রায় 1 ঘন্টা এরকম। সো এটা কিন্তু আমরা অ্যাপ্রক্সিমেট বা সেটাকে আমাদের নাম্বার কিন্তু বোঝাচ্ছে। আচ্ছা, আর এ ডাজন উইক কিন্তু আমাদের কিন্তু কোয়ান্টিটি বা বোঝাচ্ছিল। সো এগুলো তোমরা খেয়াল করবো। এ ফিউ কোশ্চেন, কিছু প্রশ্ন, এ ফিউ প্রশ্ন, কিছু প্রশ্ন। সো কিছু বলতে এখানে কিন্তু আমরা শিওর না যে আমাদের একটা প্রশ্ন না কিছু। সো এখানে কিন্তু আমরা ওয়ান দিয়ে রিপ্লেস করতে পারবো না। সো এই ফিউ কোশ্চেন দিয়ে আসলে আমরা বলবো কিছু নাম্বার, অ্যাপ্রক্সিমেট অফ নাম্বার, কিছু নাম্বারের প্রশ্ন করা হয়েছে। এ 1000 পিপল, প্রায় 1000 লোক। সো সেখানে কিন্তু আমরা 1000 লোক আমরা বলি না। সো বলি এখানে আমরা কিন্তু এই 1000 পিপল কিন্তু আমাদের নাম্বার নির্দেশ করতেছে কি পরিমাণ লোক ছিল। সো এখানে অ্যাপ্রক্সিমেটলি আমরা বলতে পারি 1000 পিপল। সো এগুলো আমরা ইউজ করতে পারি, এবং এগুলো আমাদের নাম্বার বা কোয়ান্টিটি যদি এরকম কোনো কিছু প্রকাশ করতে হয়, সেক্ষেত্রে আমাদের যে অ্যাপ্রক্সিমেট যদি আমরা যে হিসাব করতে হয়, সেক্ষেত্রে আমরা এ অথবা এন আমরা ইউজ করতে পারি। এখন এখানে কিছু নোট, এখানে কিছু আলোচনা করা হচ্ছে। নোটের বিষয় এখানে আমরা জাস্ট বলতে পারো যে এগুলো আমাদের মাথায় রাখা লাগবে। এই তো ফিউ, লিটল, লট অফ, গুড ডিল এর পূর্বে সবসময় এ বসে, এবং মেনি এর পর এও বসতে পারে, এনও বসতে পারে। মেনি এ ম্যান, সো মেনি এ ম্যান। সো এখানে আমাদের কিন্তু এ আছে, ম্যানের যেহেতু এম কনসোনেন্ট সাউন্ড, সো এখানে আমরা একটু মাথায় রাখবো। ওকে, এইবার আসি আমরা টু ডিনোট সার্টেন। সো এই ইউজেসটা খুবই আমাদের গুরুত্বপূর্ণ। টু ডিনোট সার্টেন, সার্টেন মানে প্রাথমিকভাবে নিশ্চিত করা হলে, হ্যাঁ, সার্টেন মানে নিশ্চিত। প্রাথমিকভাবে যদি কোনো নিশ্চিত করা হয়, সেক্ষেত্রে আমরা এক্সাম্পলে যাই। এ রনি সাসপেক্টেড বাই দ্য পুলিশ, তার মানে হচ্ছে এটা কনটেক্সটটা এরকম যে পুলিশ কাউকে খুঁজতেছিল বা কাউকে সন্দেহ করতেছিল। তো মানে এখানে আমরা ওভার ভাবে মানে বলতে পারি যে এ রনি, সো রনি নামের কাউকে পুলিশ সন্দেহ করতেছে। এখন তো এ রনি বলতে এখন কোন রনি, এটা কিন্তু সার্টেন না বা একদমই নির্দিষ্ট না, কিন্তু অনেকের মধ্য থেকে অন্তত একটু নির্দিষ্ট হয়েছে যে রনি নামে কেউ। এখানে রনি নামে অনেক কেউ থাকতে পারে। সো এ রনি সাসপেক্ট বাই দ্য পুলিশ। এবার আসো এ রহিম কাম টু জাজমেন্ট। সো এখানে বিচারের জন্য আসা কাউকে বদল হয়েছে। সো অনেকেই আসতে পারতো যদি এখানে কিন্তু অন্তত অনেকের মধ্য থেকে অন্তত রহিম, সো রহিম বলতে এখানেও সেম, রহিম বলতে অনেকেই থাকতে পারে, 2-3-4 জন থাকতে পারে, কিন্তু অন্তত রহিমটুকু তো আমাদের একটু সার্টেন বা নিশ্চিত হতে পারছি। সো কিছুটা নিশ্চিতকরণ বোঝাচ্ছে এখানে। এনি বোঝাতে আমরা এ অথবা এন ইউজ করেছি। এর আগেও আমরা দেখছি যে এনি যে কোনো থেকে আমরা এ অথবা এন ইউজ করছি। শি ইজ লুকিং ফর এ বুক টু রিড, তার মানে সে একটি বই খুঁজতেছে, তার মানে যে কোনো বই খুঁজতেছে, মানে এনি, এখানে কোনো নির্দিষ্ট না যে নির্দিষ্ট কোনো বই না। সো এখানে আমাদের হি ইজ লুকিং ফর এ বুক টু রিড, মানে এখানে যে কোনো একটা, এনি বুক। সো এখানে যে কোনো একটা বই সে খুঁজতেছে পড়ার জন্য। সো এই জিনিসগুলো একটু আমরা নোট ডাউন করে রাখি, এবং এক্সাম্পল গুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের ভালোভাবে মাথায় রাখতে হলে। এক্সাম্পল সহকারে আমাদের মাথায় রাখতে হবে। সো একটু নোট ডাউন করে নাও, সে পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখতে পারো পরবর্তীতে।
ওকে, তো আমরা হচ্ছে তার পরবর্তীতে যদি আমরা দেখি একটু জেনারেলাইজ, সাধারণ অর্থে যদি কোনো কাউকে কোনো কিছু সাধারণ অর্থে যেটা নর্মালি আমরা জানি, যেটা হিসাবে আমরা চিনি, যদি জেনারেল অর্থে বা সাধারণ অর্থ দেয়, সাধারণ অর্থ প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা এই অথবা অ্যান ইউজ করতে পারি। যেমন এ ক্যাট ইজ এ ফ্যারি অ্যানিমাল, সো এ ক্যাট ইজ এ ফ্যারি অ্যানিমালস বলতে পারো। সো কেন ফ্যারি অ্যানিমালস? কারণ ফ্যারি বলতে লোমশ, যাদের লোমশ, হ্যাঁ, যাদের হালকা লোমশ প্রাণী। সো এক্ষেত্রে আমাদের এখানে কিন্তু সাধারণ অর্থে ক্যাট কিন্তু এরকমই। সো ক্যাট কিন্তু আমাদের তুলতুলে অনেক লোমশ প্রাণী। an egg is a healthy food, so an egg is a healthy food, so simple। সাধারণ অর্থে জেনারেল ভাবে আমরা বলি, আসলেই তো তাই, যে একটা ডিম অনেক স্বাস্থ্যকর খাবার। সো এই ক্ষেত্রে আমরা কিন্তু জেনারেল সাধারণ অর্থ দিছি, কিন্তু এই an egg is a healthy food একটা সাধারণ অর্থ দিছে এগের। a cat is a furry animals, এখানে কিন্তু ক্যাটের একটা সাধারণ বৈশিষ্ট্য বা সাধারণ অর্থ দিছে। সো এই ক্ষেত্রে আমরা এই ইউজ করছি অথবা অ্যান ইউজ করি। সেম ভাবে কমন নাউন ফ্রম প্রপার নাউন, সো আমরা জানি প্রপার নাউনের পূর্বে কোনো কিন্তু আর্টিকেল বসে না, কিন্তু অ্যাকসেপ্ট কিছু ব্যতিক্রম আছে। যেমন যদি মত প্রকাশ করে, কমন নাউনটা মত প্রকাশ করে, সেক্ষেত্রে কিন্তু মানে প্রপার নাউনটা যদি মত হিসাবে প্রকাশ করে, সেটা কিন্তু আর প্রপার নাউন থাকে না, সেটা হয়ে যায় কমন নাউন। কেমন দেখি, হি ইজ এ কাজী নজরুল ইসলাম হোয়েন ইট কামস টু পোয়েট্রি, তার মানে সে কিন্তু কাজী নজরুল ইসলাম না, এটা দিয়ে বোঝাচ্ছে হি ইজ এ কাজী নজরুল ইসলাম, তার মানে সে কাজী নজরুল ইসলামের মতো। তাহলে কি বোঝাচ্ছে হচ্ছে এখানে এই কাজী নজরুল ইসলাম আসলে কি কমন নাউন হিসাবে ইউজ করছে। আমরা জানি যে প্রপার নাউনের পূর্বে যদি আমরা এ অথবা অ্যান ইউজ করি, তখন সেটা হয়ে যায় কমন নাউন, তখন সে সাধারণ অর্থে সেটা বোঝানো হচ্ছে। কমন অর্থে সেটা আমরা কি করছি, এই হিকে বোঝাচ্ছে, কমন অর্থে সে হিকে বোঝাচ্ছে। সো সেম ভাবে হি ইজ এ কাজী নজরুল ইসলাম হোয়েন ইট ইজ কাম, সে কিন্তু কাজী নজরুল ইসলাম না, কিন্তু সে কাজী নজরুল ইসলামের মতো। কখন? যখন তার কবিতার বিষয় আসে বা কবিতার বিষয় সে কাজী নজরুল ইসলামের মতো, সেক্ষেত্রে আমরা কাজী নজরুল ইসলামটা কমন একটা উদাহরণ, মানে কমন হিসাবে ধরলাম এই আর কি। তো এবার সুপারলেটিভ ফর্ম দিয়ে তুলনা না বোঝালে, আমরা জানি সুপারলেটিভ ফর্মে সব মানে পূর্বে সবসময় দি ইউজ করি বা দা ইউজ করি। তো যদি সে দাটা যদি আমাদের মানে সেই সুপারলেটিভ ফর্মটা যদি আমাদের কোনো তুলনা না বোঝায়, সেক্ষেত্রে কিন্তু আমরা এ অথবা অ্যান ইউজ করি। কেমন, হি ইজ এ মোস্ট হ্যান্ডসাম বয়, সে একজন সবচেয়ে হ্যান্ডসাম বয়। সো এরকম কিছু, সো আমরা জানি মোস্ট হ্যান্ডসাম, মোস্ট বিউটিফুল, মোস্ট এরকম আমরা কি সেটাকে আমরা সুপারলেটিভ ফর্ম বা সুপারলেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ ফর্ম বলি। সো এই ক্ষেত্রে কিন্তু হি ইজ এ সুপার হ্যান্ডসাম বয়, যে সিম্পল ভাবে বলছে সে একজন হ্যান্ডসাম বয়, সেই ক্ষেত্রে কিন্তু কারোর সাথে তুলনা করে না। সেরকম বলে হি ইজ যদি এখানে বলতাম হ্যান্ডসাম বয় ইন দ্য ক্লাস, তাহলে কিন্তু এখানে দা ইউজ হতো। কারণ কি, তখন আমি তাকে ক্লাসের সবচাইতে হ্যান্ডসাম বয় হিসেবে বলতেছি, তার মানে এটা এখানে তুলনা করতেছি বাকি সকলের সাথে। সো এই ক্ষেত্রে আমাদের কিন্তু দা ইউজ হইতো, কিন্তু এক্ষেত্রে কিন্তু সিম্পল ভাবে বলছে যে এখানে কাউকে সাথে তুলনা করে নাই। সো খুবই মনোযোগ সহকারে খেয়াল করব, এটা কমন বিষয় যে সুপারলেটিভ ফর্ম দিয়ে তুলনা না বোঝালে কিন্তু দা ইউজ হবে না, সেই ক্ষেত্রে আমাদের এ অথবা অ্যান ইউজ হবে। ওকে, এবার আসলে নেক্সট এক্সক্লামেটরি সেন্টেন্সে। সো আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স হোয়াট অথবা হাউ দিয়ে স্টার্ট হয়। সো এক্সক্লামেটরি সেন্টেন্সের বেলায় সবসময় কিন্তু আমাদের এই যে হোয়াট, হাউ, সাচ এরপরে কিন্তু সবসময় এ আমাদের বসে। সো আমরা বলতে পারি এক্সক্লামেটরি সেন্টেন্স আমাদের কি আছে, এ এর ইউজ আছে, যে হোয়াট এ ফুল ইউ আর, সাচ এ ফাইন পিকচার। সো এখানে কিন্তু ফুল, এখানে কিন্তু একজন ফুলকে বলছে, মানে সিঙ্গুলারকে আমাদের রিপ্রেজেন্ট করছে, এবং ফাইন পিকচার, সো এখানে কিন্তু একটা ফাইন পিকচার বা সুন্দর ছবিকে রিপ্রেজেন্ট করছে। সো এখানে আমাদের সিঙ্গুলার রিপ্রেজেন্ট করে যখন আমরা এ ইউজ করি। তো এটা ছিল আমাদের এক্সক্লামেটরি বেলায় কিভাবে আমরা এ এবং অ্যান ইউজ করে থাকি। তো তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও অথবা নোট ডাউন করে রাখো। ওকে, আমাদের লাস্ট, যেমন আমরা প্রিপোজিশনের বেলায় এটা রিলেট করতে পারবা। যেমন আমাদের প্রিপোজিশনের বেলায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, এটাকে আরেকটা ভাবে বলতে পারি ফিক্সড প্রিপোজিশন। সেম ওয়েতে সো এ এবং অ্যান কিছু ফ্রেজ আছে, এটাকে আমরা নাম দিয়েছি ছিল ফিক্সড আর্টিকেল ইন আ ফ্রেজ। তো কিছু ফ্রেজ আছে এ অথবা অ্যান দিয়ে, আমাদের দা দিয়েও কোনো ফ্রেজ আছে, এটা কিন্তু ফিক্সড। তো এখানে কিন্তু আমাদের কোনো রুলস টুলস ওভাবে তোমরা রিলেট করতে পারবে না বা মিলাতে পারবে না। দেখো, ইন এ ওয়ার্ড এটা কিন্তু একটা ফ্রেজ, এক কথায়। ইন এ নাটশেল, an arm and a leg, so এটা যা বোঝা হচ্ছে খুবই দামি কিছু, এরকম ভেরি এক্সপেন্সিভ থিংস। ওকে, an arm and a leg, so এখানে and এখানে এই ইউজ হচ্ছে, এখানে কিন্তু আমাদের ফ্রেজ একটা অংশ বিশেষ ফিক্স। সো এটাকে এইভাবেই লিখতে হবে, a blessing in disguise, সো এখানে কিন্তু আমাদের এ দিয়ে স্টার্ট করতে হবে। তো a blessings in disguise হচ্ছে যে মানে কোনো কিছু নেগেটিভ থেকে কিছু পজিটিভ ধারণা পাওয়া, বা কোনো একটা খারাপ কিছু করছে, এখানে কিছু পজিটিভ কিছু থাকতে বা ঘটে, সো এটাকে বোঝাচ্ছে।
তো এই তো ছিল আমাদের ফিক্সড আর্টিকেল। তো আমরা মোটামুটি আমাদের আর্টিকেলে মূলত আসলে এ এবং এন এর খুবই লিমিটেড ইউজেস আছে, যেগুলো আমরা দেখলাম এগুলাই মূলত ঘুরে ফিরে। কিন্তু সবচেয়ে বেশি ইউজেস আছে আমাদের ডিফিনিট আর্টিকেল, সেটা হচ্ছে আমাদের দা বা দি এর মানে ইউজেস গুলা। তো আমরা এখন দি এবং দা গুলাতে আমরা একটু দেখে আসি কি কি আছে সিম্পল ভাবে। তো চলো আমরা এটা নোট ডাউন করো সে পর্যন্ত তোমরা। ওকে, তো আমাদের ইউজেস অফ দা, আমাদের আর্টিকেলের মধ্যে সবচেয়ে বেশি ইউজেস হচ্ছে আমাদের দা, এবং এখানে অনেকগুলো ইউজেস পাবো, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দা এর ব্যবহারগুলো ভালোভাবে বুঝতে হয়। তো প্রথমত এই দা, এটা নিয়ে একটা বিতর্ক বা একটা কনফিউজিং থাকে, আসলে উচ্চারণ এক এক সময় আমরা দা বলি এবং দি বলি, আসলে আসলে কখন কোনটা। তো খুব একটা ইন্টারেস্টিং আমরা জিনিস শিখতে যাচ্ছি যে আসলে এটা উচ্চারণ দি নাকি উচ্চারণ দা। সো অবশ্যই যেহেতু দুইটা উচ্চারণ বলি, তো কিছু না কিছু আমাদের এখানে কোনো বিষয় আছে, এই জন্য যদি উচ্চারণ ভিন্ন রকম। সো আমরা এখানে বুক, হ্যাঁ আমরা দেব, আমরা যখন ফার্স্টে আমরা দেখছিলাম যে এখানে ভাওয়েল সাউন্ড নাকি কনসোনেন্ট সাউন্ড। সো এখানে বি, বুক বি উচ্চারণ হয়েছে, মানে কনসোনেন্ট সাউন্ড। যদি এরকম কনসোনেন্ট সাউন্ড থাকে এর আগে যদি আমরা দা বসাই, তো এটাকে আমরা বলি দা। সো কনসোনেন্ট সাউন্ডের আগে দা, এটাকে আমরা বলি দা। সেম ওয়েতে যদি আমাদের কোনো ভাওয়েল সাউন্ড থাকে তার আগে যদি আমাদের এরকম থাকে দা থাকে, এটাকে কিন্তু আমরা দা বলি না, তখন এটাকে বলি ডি। তার মানে কনসোনেন্ট সাউন্ডের আগে দা এবং ভাওয়েল সাউন্ডের আগে দি। এবার আরেকটা ক্ষেত্রে দি ইউজ আমরা বলি উচ্চারণের সমস্যা হচ্ছে সুপারলেটিভ ফর্ম যদি থাকে কোথাও, সুপারলেটিভ ফর্ম যেমন বেস্ট, ওর্স্ট, ক্লেভারস্ট। তো এইগুলোর ক্ষেত্রে কিন্তু তখন আমাদের এই দা উচ্চারণ হয় না, তখন হয় দি। সো হয়তো তোমরা আইডিয়া পাইছো। সো দা এবং দি, তো আমরা ইউজ করি ম্যাক্সিমাম ক্ষেত্রেই দা আমরা হিসাবে চিন্তা ইউজ করি। সো জাস্ট তোমাদের একটা জিনিসটা বোঝানোর জন্য আর কি বলা। ওকে, তো এই দা আমরা যেটা দাই বলি, যেহেতু তো দার ফার্স্ট সবচেয়ে মেইন যে ইউজেসটা দা দিয়ে করা, মানে আমাদের দা দিয়ে বোঝায়, সেটা হচ্ছে অ্যাজ এ ডিফিনিট অথবা স্পেসিফিক। সো মাথায় রাখবা, যেমন এ এবং এন, এটা আমি তোমাদের বলি, সেটা হচ্ছে তখনই তোমরা এ এবং এন চিন্তা করবা তখনই মাথায় আনবা ওয়ান বা এনি বা একটি। সেম ভাবে যখনই আমরা দা চিন্তা করবা মাথায় বা দা আসবে, তখনই চিন্তা করবে স্পেসিফিক, টু স্পেসিফাই, মানে নির্দিষ্ট কাউকে বলা। যেমন এখানে কিন্তু কিছু আমরা বৈশিষ্ট্য লক্ষ্য করবো, সুন্দরভাবে আমরা দেখার চেষ্টা করি। দেখো, লেটস গো টু এ পার্ক। সো আমরা যদি এখানে দেখি লেটস গো টু এ পার্ক, সো এটা দিয়ে আসলে আমাদের যেটা বোঝায় এখানে কিন্তু একটি পার্কে যাই। সো যে কোনো একটা পার্কে যাই, এখানে কিন্তু আমাদের কোনো নির্দিষ্ট কোনো পার্কে বোঝায় নাই। সো লেটস গো টু এ পার্ক, এটাতে আমাদের বোঝাচ্ছে হচ্ছে এনি পার্ক, নট স্পেসিফিক, এনি পার্ক, যে কোনো পার্কে বোঝাচ্ছে এখানে। তো এইবার আমরা যদি লেটস গো টু এর পরিবর্তে দা ইউজ করি, এখানেই কিন্তু আমাদের কনটেক্সটটা ভিন্ন হয়ে যায়। কেমন? দেখো, লেটস গো টু দা পার্ক, চলো পার্কটিতে যাই, তার মানে এখানে এই দা দিয়ে আমাদের কিন্তু স্পেসিফিক পার্কের কথা বলছে। যে বলছে, যে এখানে আমাদের যে কথাটা বলছে, সে কিন্তু জানে যে একটা নির্দিষ্ট পার্কে যাওয়ার কথা বলছে। এ গার্ল ক্রাইড, তো একটি মেয়ে কান্না করতেছে। এখানে আসলে এখানে যে কোনো মেয়ের কথা বলা হতো, কিন্তু দ্য গার্ল ক্রাইড মানে হচ্ছে যে কথাটা বলছে সে কিন্তু একটা নির্দিষ্ট মেয়েকে বোঝানো হচ্ছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে আসলে দা আমাদের যে আসলে যে নির্দিষ্ট করে বোঝায় বা ডিফিনিট, বা আমরা বলতে পারি যে দা হচ্ছে আমাদের পার্টিকুলার বা স্পেসিফিকলি কাউকে বোঝায়, সেটাই আমরা এখানে বৈশিষ্ট্য দিয়ে আমরা ধারণা পাইলাম। সো আমরা নোট হিসেবে বলতে পারি টু ইন্ডিকেট পার্টিকুলার পার্সন, প্লেস এবং থিংস। তো দা আমাদের কি করে? টু ইন্ডিকেট করে যে পার্টিকুলার নির্দিষ্ট পার্সন এবং নির্দিষ্ট প্লেস অথবা নির্দিষ্ট বিষয়কে বা কোনো থিংসকে আমাদের দা দিয়ে বোঝায়। সো এটাকে আমরা বলতে পারি স্পেসিফিকলি কোনো পার্সনকে, প্লেসকে অথবা থিংসকে বোঝানোর যে কাজটা করে সে হচ্ছে আমাদের দা। এই জিনিসটা খুব ভালোভাবে মনে রাখবার চেষ্টা করবো। সো দা মানেই হচ্ছে আমাদের কি বলে স্পেসিফিক, দা মানে হচ্ছে স্পেসিফিক। সো এটা নোট ডাউন করে রাখো এবং এক্সাম্পল গুলা এভাবে সাজিয়ে লিখো, আমাদের বুঝতে সুবিধা হবে আর কি। ওকে, তো আমরা দার আরেকটা লাস্ট বিষয়টা আমরা খেয়াল করবো, এটা হচ্ছে আমাদের দা স্পেসিফিকলি কাউকে বোঝানোর চেষ্টা করছে। দেখি এখানে একটা ছোট্ট একটা প্যাসেজ আছে। সো প্যাসেজটা আমি পড়ছি, খুব মনোযোগ সহকারে খেয়াল করো। দেখো, আই মেট এ পারসন ইয়েস্টারডে, আমি গতকাল একটা পার্সনের সাথে দেখা করেছিলাম। দ্য পারসন ওয়ার্কস ইন এ ফার্ম, সেই পার্সনটাও কাজ করে ফার্মে। আই ইনভাইটেড দ্য পারসন টু মাই হাউস। সো এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, প্রথমত সাবজেক্ট হচ্ছে আই, এই সাবজেক্ট একটা পার্সনের সাথে দেখা হয়েছিল। তো এই পার্সনের সাথে দেখা হওয়ার আগে
সো একটা পার্সনের সাথে দেখা হচ্ছিল, সো হয়তো বা ফার্স্ট দেখা এই পার্সনের সাথে। সো দ্বিতীয়ত এই পার্সনটাকে আমরা এই ক্ষেত্রে এই পার্সন হিসাবে আইডেন্টিফাই করি বা এই পার্সন হিসাবে লিখি, কিন্তু সেই সেম পার্সনটাকে এর পরবর্তীতে দা পার্সন বলছে। সো আমরা জানি দা হলেই হচ্ছে কি স্পেসিফিক, তার মানে নির্দিষ্ট। তার মানে এখানে প্রথমবার আমরা ইউজ করছি ইনডিফিনিট আর্টিকেল হিসাবে, দ্বিতীয়বার ইউজ করলাম ডিফিনিট আর্টিকেল হিসাবে। সো অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট হয়ে গেল। সো একটু পরে আসতেছে। এবার আসো আই ইনভাইট দ্য পার্সন। সো এখানেও পার্সনটাকে আমরা দিয়ে প্রকাশ করতেছি, তার মানে এই পার্সনটা তখন ডিফিনিট আর্টিকেল হিসাবে কাজ করতেছে। বিষয়টা কেমন? সো এটা হচ্ছে এইভাবে। সো এখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে পার্সনকে, কিন্তু তো ফার্স্ট টাইম যে এই সাবজেক্ট আই, ফার্স্ট টাইম যখন কোনো পার্সন বা কোনো নাউনকে ফার্স্ট টাইম সে কি বলে ফার্স্ট টাইম সে ইউজ করতে হয়, বা ফার্স্ট টাইম যখন একটা সাবজেক্ট একটা পার্সন বা একটা নাউনকে ফার্স্ট টাইমের সাথে পরিচয় হয়, বা ফার্স্ট টাইম এই পার্সনের সাথে নাউনের কন্ট্যাক্ট ঘটে, সেক্ষেত্রে সে অপরিচিত থাকে। মানে সে কি করে? সে অপরিচিত থাকে, সে অনির্দিষ্ট থাকে, এই জন্য এ বলছে। পরবর্তীতে যেহেতু ফার্স্ট টাইম তার সাথে একটা পরিচিত বা তার সাথে একটা কন্ট্যাক্ট আসছিল, এই পরবর্তীতে যে তার পরবর্তীতে কিন্তু আর এ ব্যবহার করা হয় না, তখন আমরা দা ইউজ করি। কেন? কারণ অলরেডি এই সাবজেক্টটা এই পার্সনটাকে পরিচিত, নোন। আর আমরা জানি একটা জিনিস পরিচিত হলে সে কি অবশ্যই তার কাছে নির্দিষ্ট, তার মানে সে অবশ্যই সেই স্পেসিফিক তার কাছে। দ্য পার্সন ওয়ার্কস ইন আ ফার্ম। সেম ভাবে আই ইনভাইট দ্য পার্সন টু মাই হাউস। সো এটাকে আমরা নোট হিসেবে লিখছি। প্রথমবার নাউনের পর পরবর্তী দা ব্যবহার করে, তখন সেটা নাউন নোন টু দ্য সাবজেক্ট এবং স্পেসিফিক হয়। সো এটাই যে ফার্স্ট টাইম যখন আই মানে সাবজেক্ট পার্সনের সাথে মিট করলো বা দেখা হলো, তখন এই সে কিন্তু পরিচিত ছিল না, মানে অপরিচিত ছিল, এই জন্য সে অনির্দিষ্ট ছিল। যখন ফার্স্ট টাইম সে অনির্দিষ্ট ছিল, সেকেন্ড টাইম তার সে অনির্দিষ্ট না তার কাছে, তার মানে অবশ্যই সে নির্দিষ্ট তার কাছে পরিচিত, এই জন্য দা ইউজ করছে। তো আমাদের আর্টিকেলের দা বেসিক বিষয়টা হচ্ছে যে আমরা বলতে পারি দা হচ্ছে বেসিক বিষয়, হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের নির্দিষ্টকরণ।